গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর উপর ক্লাস নিচ্ছিলাম। তো আমি তোমাদের বিভিন্ন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকেও কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমরা অনেকগুলো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আর খুব বেশি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব না। আমি যতগুলো সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি এগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলেও কিন্তু তোমাদের কমন পড়ে যাওয়ার কথা। তো আজকেও আমি এই অধ্যায় থেকে কয়েকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। তো আমি টেস্ট পেপার থেকে যে বিভিন্ন প্রথমে বোর্ডের প্রশ্ন সলভ করিয়েছি তোমাদের, এরপর বিভিন্ন যে কলেজ আছে সে বিভিন্ন কলেজের যে প্রশ্ন আছে সেগুলো আমি তোমাদের সলভ করিয়ে দিচ্ছি। তো একটা উদ্দীপক আছে, সবাই একটু খেয়াল করবে। তো উদ্দীপকে দুটো চিত্র দেওয়া আছে, আমি চিত্র দুটো একটু তৈরি করতেছি। C1 অর্থাৎ কম্পিউটার 1, কম্পিউটার 2 অর্থাৎ 4টি কম্পিউটার আছে। এটা হচ্ছে চিত্র 1। এরপর আরও একটা চিত্র দেওয়া আছে। চিত্র 2। এরকম দুটো চিত্র দেওয়া আছে। তো চিত্রগুলো দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যে এখানে বিভিন্ন টপোলজি আছে। তো প্রথম টপোলজিটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারতেছি, কিন্তু দ্বিতীয় যে টপোলজিটা আছে এই টপোলজিটা কিন্তু আমাদের যেভাবে পড়ে আসছে সেভাবে কিন্তু তারা দেয়নি, একটু ঘুরিয়ে দিয়েছে। তো আমাদের কিন্তু একটু বুঝতে হবে আসলে টপোলজিটা কিভাবে আছে। এখানে দেখা যাচ্ছে এটার সাথে এটা যুক্ত, এইভাবে একটা সার্কেল করা আছে, কিন্তু এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেটা কিন্তু একদম লাইন আকারে দিলেও বিষয়টা কিন্তু আসলে সার্কেল আকারে কিন্তু আমরা কিন্তু সেই টপোলজি শিখে আসছি, এখানে সেই বিষয়টা দেওয়া আছে। তো এটা আমাদের একটু অনুধাবন করতে হবে, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। চিত্র দুটো তো দুটো চিত্রে দুই প্রকার টপোলজি দেওয়া আছে। তো সেখান থেকে আমাদের যে প্রশ্ন আছে, যে জ্ঞানমূলক যে প্রশ্নটা আছে, ক নম্বর আছে মডেম কি। তো আমি অনেকবারই তোমাদের বলেছি এবং এই প্রশ্নটা অনেকবারই আসছে যে মডেম কি, মডেম কাকে বলে। এবং তোমাদের যখন এই অধ্যায় আমি পড়িয়েছিলাম তখন আমি বিষয়টা বলেছিলাম যে মডেম কি বা মডেম কাকে বলে। তো মডেমের যে ফুল ফর্ম আছে, মডেম হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটর। যার মডুলেটর হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, এবং যার ডিমডুলেটর হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তো এটাই হচ্ছে মডেম। তো আমাদের খ নম্বরে যে প্রশ্নটা আছে যে মোবাইল ব্যাংকিং চালু হয় কোন প্রজন্মের মোবাইলে, ব্যাখ্যা করো। অর্থাৎ মোবাইলের ব্যাংকিং, বিভিন্ন প্রকার মোবাইল ব্যাংকিং যে পদ্ধতি আছে, যে বিকাশ আছে, তারপর ডাচ বাংলার আছে, এরকম বিভিন্ন বর্তমানে আমরা নগদও দেখতে পাই যে মোবাইল ব্যাংকিং যে পদ্ধতিটা আছে এই পদ্ধতি আসলে কোন প্রজন্ম থেকে শুরু হয়েছিল। যে মোবাইল ফোনের আমাদের যে বিভিন্ন প্রজন্ম আছে তার কোন প্রজন্ম থেকে আসলে এই কার্যক্রমটা শুরু করেছিল। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে মোবাইল ব্যাংকিং, বিষয়টা হচ্ছে কি আমাদের মোবাইল ব্যাংকিং আসলে কোন প্রজন্ম থেকে শুরু হয়েছিল।
তাহলে মোবাইল ব্যাংকিং এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রজন্ম, যে থার্ড জেনারেশান, যে 3G থার্ড জেনারেশান থেকে কিন্তু এই কার্যক্রমটা শুরু হয়। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে। তো সেখানে মূলত তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে কিন্তু যে সার্কিট সুইচিং যে পদ্ধতি ছিল মোবাইলে, সেই সার্কিট সুইচিংয়ের পরিবর্তে কিন্তু প্যাকেট সুইচিংটা কার্যক্রম শুরু হয়। এবং যে ডেটা ট্রান্সফারের যে পদ্ধতি, সেখানে কিন্তু যে ইডিজিই যে প্রযুক্তি আছে, যে ইডিজিই যে প্রযুক্তি আছে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে, সেই প্রযুক্তি কিন্তু এই তৃতীয় প্রজন্মে শুরু করা হয়। এবং HSPA তৃতীয় প্রজন্মের যে পদ্ধতি আছে, এটাও কিন্তু এই তৃতীয় প্রজন্ম থেকে শুরু হয়। এবং যে ডেটা ট্রান্সফার রেট আছে, ডেটা ট্রান্সফার রেট কিন্তু সেখানে 2 Mbps থেকেও কিন্তু বেশি হয়। যে তৃতীয় থার্ড জেনারেশনের যে 2 Mbps এর থেকেও কিন্তু বেশি হারে ডেটা ট্রান্সফার কিন্তু থার্ড জেনারেশনে শুরু হয়। তাহলে আমাদের এটুকু আলোচনা করলেই হবে যে মূলত এটা তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে শুরু হয়। তারপর থার্ড জেনারেশনের যে কিছু বৈশিষ্ট্য আছে, কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করলেই কিন্তু হবে। তো এটা ছিল আমাদের যে অনুধাবনের প্রশ্ন। তো এরপর আমাদের গ নম্বরের যে প্রশ্নটা করছে, যে আমাদের গ নম্বরে আসছে চিত্র 1। গ নম্বরে বলছে যে চিত্র 1 এর টপোলজি চিহ্নিত করে ব্যাখ্যা করো। তো আমি অনেকবারই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্ন তোমাদের এর আগে অনেকগুলো ছিল। যে চিত্র গয়ের যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মেশ টপোলজি। আমরা কিন্তু খুব সহজেই, আমি বলেছিলাম যে খুব সহজেই কিন্তু আমরা এটা দেখে বুঝতে পারতেছি যেটা হচ্ছে একটা মেশ টপোলজি। তাহলে মেশ টপোলজি হচ্ছে কি, যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার যদি সরাসরি যুক্ত হয়ে যে টপোলজি তৈরি করে, সেটা হচ্ছে কিন্তু মেশ টপোলজি। অর্থাৎ একমাত্র সব থেকে বেশি সুবিধাজনক যে টপোলজি আছে, সেটা কিন্তু মেশ টপোলজি। কারণ সব থেকে ডেটা ট্রান্সফার হার কিন্তু এই মেশ টপোলজিতেই বেশি। কারণটা হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কিন্তু প্রত্যেকটা কম্পিউটারের সরাসরি সংযোগ রয়েছে, যার কারণে অন্যান্য যে টপোলজি আছে, যত প্রকার টপোলজি আছে, তার থেকে মেশ টপোলজিতে কিন্তু ডেটা খুব দ্রুত গতিতে ট্রান্সমিট হবে। এবং এখানে কিন্তু প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের সংযোগ থাকায় যে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু বাকি কম্পিউটারগুলোর মধ্যে কিন্তু নেটওয়ার্ক সচল থাকবে, কোনো প্রকার বাধা সৃষ্টি হবে না। বা কোনো একটা কেবলও যদি নষ্ট হয়ে যায়, তাও কিন্তু সবগুলো কম্পিউটারের মধ্যে কিন্তু ডেটা ট্রান্সফার হবে, কোনো প্রকার বিঘ্নিত হবে না। কারণ এখানে যদি এই কেবলটা যদি কোনো প্রকারে নষ্ট হয়ে যায়, তো দেখা যাচ্ছে এখান থেকে যদি ডেটা এখানে যেতে হয়, তাও কিন্তু যেতে পারবে। এখান থেকে অথবা একটু তার এখান থেকে এখানে আসতে হবে, কিন্তু ডেটা কিন্তু ট্রান্সমিট হবে। তো এটাই হচ্ছে কিন্তু মেশ টপোলজির একটা বড় বৈশিষ্ট্য, যে তোমার কেবল যদি নষ্ট হয়ে যায় বা কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু নেটওয়ার্কে কোনো প্রকার প্রভাব পড়বে না। এবং এই মেশ টপোলজিতে কিন্তু ট্রাফিক কিন্তু সব থেকে কম, কারণ সরাসরি সংযোগ রয়েছে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার, যার কারণে কিন্তু একটা পথ দিয়ে কিন্তু অন্য কম্পিউটারের ডেটা কিন্তু আদান প্রদানের প্রয়োজন হচ্ছে না, যার কারণে এখানে ট্রাফিকও কিন্তু সব থেকে কম। তো এটা হচ্ছে আমাদের গ নম্বর যেটা আছে তার অ্যান্সার। অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলো তোমরা একটু উল্লেখ করে দিবে, ডেফিনেশনটা দিবে। এরপর আমাদের ঘ নম্বর যে প্রশ্নটা আছে উচ্চতর দক্ষতার, সেটা হচ্ছে চিত্র 2 এর টপোলজি কেন অ্যাক্টিভ টপোলজি, বিশ্লেষণ করে মতামত দাও। ঘ নম্বরে বলছে যে চিত্র 2 যে টপোলজিটা আছে, এই টপোলজিটা সবসময় অ্যাক্টিভ থাকে কেন, যে অ্যাক্টিভ টপোলজি কেন বলা হয়, সেই সম্পর্কে আলোচনা করতে বলছে। তো তার আগে আমাদের চিত্র 2টা একটু বুঝতে হবে যেটা আসলে কোন ধরনের টপোলজি। তো আমি তোমাদের বলেছিলাম যে সবসময় কিন্তু বইতে আমরা যেভাবে পড়ে আসছি সেভাবে কিন্তু চিত্রটা দেবে না, একটু চিত্রটা ঘুরিয়ে দিতে পারে। তো এখানে কিন্তু তারা সেই কাজটাই করেছে, যে চিত্রটা একটু কিন্তু তারা ঘুরিয়ে দিয়েছে। তো ঘুরিয়ে দিলেও কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা কম্পিউটার কিন্তু যে চক্র আকারে যুক্ত রয়েছে। তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের যে রিং টপোলজি আছে, সেই রিং টপোলজির সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে চিত্র 2 এ কিন্তু আমাদের রিং টপোলজি আছে।
তো রিং টপোলজিতে অ্যাক্টিভ বলা হচ্ছে কারণ এখানে কিন্তু কোনো সার্ভার কম্পিউটার নেই, প্রত্যেকটা কম্পিউটার কিন্তু সার্ভার হিসেবে কাজ করতেছে এবং রিং টপোলজিটা কিন্তু একটা একমুখী প্রক্রিয়া, অর্থাৎ একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা এভাবে এখান থেকে যদি C4 এ ডেটা যায় তাহলে কিন্তু C1 থেকে প্রথমে C2-তে যাবে, তারপর C3-তে যাবে, তারপর কিন্তু C4-এ ডেটা ট্রান্সমিট হবে। অর্থাৎ সবগুলো কম্পিউটার কিন্তু সক্রিয় থাকতে হবে, তা না হলে কিন্তু C1 থেকে C4-এ কিন্তু ডেটা ট্রান্সমিট হতে পারবে না। অর্থাৎ C1 থেকে যে ডেটাটা যাবে সেই ডেটাটা C2 কিন্তু দেখবে এবং তারপর কিন্তু C2 কিন্তু ডেটাটা C3-এর কাছে ট্রান্সমিট করবে, C3 কিন্তু C4-এর কাছে ডেটা ট্রান্সমিট করবে। অর্থাৎ একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যদি ডেটা ট্রান্সমিট হতে হয় তাহলে কিন্তু সবগুলো কম্পিউটারের সক্রিয়তার প্রয়োজন আছে। তো এই কারণে হচ্ছে যে রিং টপোলজিটা কিন্তু একটা অ্যাক্টিভ যে অ্যাক্টিভ টপোলজি, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটার সক্রিয় থাকবে। তো এর সাথে সাথে তোমরা রিং টপোলজির কিছু যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো একটু উল্লেখ করে দিবে। তো এইভাবে লিখলেই কিন্তু হবে, কারণ শুধু যদি বলে দাও যে প্রত্যেকটা কম্পিউটার অ্যাক্টিভ থাকবে তাহলে 2 থেকে 3টা লাইন তুমি লিখতে পারবে, কিন্তু তোমার এখানে যেহেতু 4টি মার্কস তাহলে একটু বড় আকারে কিন্তু অ্যান্সারটা দেওয়ার প্রয়োজন আছে। সেক্ষেত্রে যেহেতু বর্ণনামূলক তুমি কী করবে, রিং টপোলজির যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু উল্লেখ করে দিবে। তো এই ছিল আমাদের 9 নম্বরের অ্যান্সার। তো এখন আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা আমরা একটু মুছে ফেলি। একটা উদ্দীপক আছে, মিস্টার এক্স কম্পিউটারে বসে একটি ব্রাউজার সফটওয়্যার ওপেন করে প্রথমে তার অ্যাড্রেস বারে একটি অ্যাড্রেস লিখে এন্টার চাপলো, ফলে একটি মোবাইল সার্ভিস ওপেন হলো। তারপর সে মোবাইল সার্ভিস থেকে একটি অ্যাটাচমেন্ট ফাইল ডাউনলোড করলো। তো এখানে উদ্দীপকে মূলত আছে যে আমরা জানি যে কোনো ব্রাউজারে যে বিভিন্ন প্রকার ওয়েব ব্রাউজার আছে, মজিলা ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, অপেরা মিনি আছে, সাফারি আছে, বিভিন্ন প্রকার ওয়েব ব্রাউজার আছে। সেখানে আমরা জানি যে একটা অ্যাড্রেস বার থাকে, সেখানে কিন্তু আমরা জানি কিবোর্ডের সাহায্যে অ্যাড্রেসগুলো লেখা যায়, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইট সেখানে লেখা যায়। তো এরপর মোবাইলের মাধ্যমে আমরা জানি মোবাইল মাধ্যমে যে ইমেইল কিন্তু ওপেন করা যায়, মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু ইমেইল ওপেন করা যায় এবং ইমেইল ওপেন করে ইমেইলে যদি কোনো তথ্য থাকে, যে কোনো অ্যাটাচমেন্ট ফাইল থাকে, তো সার্ভার থেকে আমরা জানি সেগুলো ডাউনলোড করে নেওয়া যায়। তো এখানে উদ্দীপকে সেই বিষয়গুলোই আছে। তো সেখান থেকে যে কয়েকটা প্রশ্ন আছে, ক নম্বর আছে টপোলজি কি। এর আগে আমরা যে প্রশ্নটি ছিল সেখানে কিন্তু কয়েক প্রকার টপোলজি দেখে আসছে, আর এখানে বলছে যে টপোলজি কাকে বলে। তো টপোলজি হচ্ছে যে আমরা যখন নেটওয়ার্ক তৈরি করি একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটার যুক্ত করে, তো সেই নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে একটি কম্পিউটারের সাথে এক বা একাধিক কম্পিউটার আমরা যে যুক্ত করব, তার যে বিন্যাসটা হবে, যে যুক্ত করে আমরা যে বিন্যাসটা তৈরি করব, যে সাজানো, তো এটাই হচ্ছে মূলত নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ যে বিন্যাস, কম্পিউটার যে যুক্ত করলাম তার যে বিন্যাসগুলো হবে, তার যে গঠনটা আছে, এটাই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। যেমন এর আগে আমরা দেখে আসছি মেশ টপোলজিতে একভাবে কম্পিউটারগুলোকে সাজানো আছে, আবার রিং টপোলজিতে একভাবে সাজানো আছে, বাস টপোলজিতে এক প্রকারের তার বিন্যাসটা আছে। অর্থাৎ বিভিন্ন টপোলজিতে কিন্তু বিভিন্নভাবে কম্পিউটারগুলো বিন্যাস করা হয়। তো এটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তারপর খ নম্বরে বলছে যে অপটিক্যাল ফাইবার কেবল ইএমআই মুক্ত, যে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার যে কেন ইএমআই মুক্ত, এই প্রশ্নটা কিন্তু আগেও থেকে আমরা দেখে আসছি। ইএমআই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, অর্থাৎ যে তড়িৎ চৌম্বক প্রভাব আছে সেই তড়িৎ চৌম্বক প্রভাব দ্বারা প্রভাবিত হয় না কেন অপটিক্যাল ফাইবার কেবল, সে সম্পর্কে বলছে। তো অপটিক্যাল ফাইবার কেবল আমরা জানি যে ডাই ইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি, এক প্রকার তন্তু বা আঁশ, যা মূলত আলোক সিগন্যাল পরিবহন করে। কোনো প্রকার ইলেকট্রিক্যাল যে সিগন্যাল আছে সেটা কিন্তু এই অপটিক্যাল ফাইবার কেবল পরিবহন করে না। তো যার কারণে কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল ইএমআই মুক্ত। এরপর আমাদের গ নম্বর যে প্রশ্নটা আছে, মিস্টার এক্স এর ব্যবহৃত সেবাটি
তোমার পঠিত পাঠ্যসূচির আলোকে বর্ণনা করো। অর্থাৎ মিস্টার এক্স যে অ্যাটাচমেন্ট ডাউনলোড করেছিল মেইল সার্ভার থেকে, তো সেখানে আসলে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, সেটা আসলে কোন উপায়ে কোন প্রযুক্তি সেখানে আছে। তো আমরা জানি যে কোনো তথ্য যদি ইমেইলে থাকে বা কোনো সার্ভারে থাকে, যদি জমা করা থাকে, সেখানে তথ্য যদি আমরা সেখান থেকে নিয়ে এসে সেটা যদি ব্যবহার করি, এরকমের যে প্রযুক্তি আছে সেটা কিন্তু আমরা সবাই জানি যে ক্লাউড কম্পিউটিং। তাহলে ক নম্বরে আমাদের মূল যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কিন্তু সেখানে প্রযুক্তিটা ছিল ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং আমরা জানি যে বিভিন্ন সার্ভারে থাকা ডেটাগুলোকে জমা রাখা, যে স্টোরেজ আছে সেখানে যে ক্রেতার সুবিধা অনুযায়ী তার যে চাহিদা মাত্র সেখান থেকে যে কিছু অর্থের বিনিময়ে যে তথ্য ভাড়া নেওয়াকে সেটা হচ্ছে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আমরা জানি যে ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে গুগল ড্রাইভ আছে, ড্রপ বক্স আছে, মেগা আছে, বিভিন্ন প্রকার যে সেবা আছে সেখানে আমরা জানি বিভিন্ন তথ্য জমা রাখা যায় এবং প্রয়োজন অনুসারে কিন্তু সেখান থেকে তথ্যগুলোকে নিয়ে আসা যায়, ডাউনলোড করা যায়। ক্লাউড কম্পিউটিং আমরা জানি যে নিজস্ব হার্ডওয়্যারের প্রয়োজন পড়ে না, সফটওয়্যারের প্রয়োজন পড়ে না। অর্থাৎ তোমার কাছে যদি অতিরিক্ত হার্ডওয়্যার না থাকে বা সফটওয়্যার না থাকে, তাহলে তুমি কিছু অর্থের বিনিময়ে অর্থাৎ যতটুকু তুমি ব্যবহার করবে সেই অনুযায়ী তুমি ভাড়া প্রদান করে সেই হার্ডওয়্যার বা সফটওয়্যার কিন্তু তুমি ব্যবহার করতে পারবে। এবং এটার সুবিধা হচ্ছে তুমি যে কোনো স্থান থেকে এটি ব্যবহার করতে পারো। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি তোমার ইন্টারনেট সংযোগ থাকে তুমি এটা ব্যবহার করতে পারো এবং যে কোনো সময় যে তুমি রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারো। এবং এর আগে তোমার তথ্য যদি তোমার কম্পিউটারে জমা রাখতে, কোথায় তুমি জমা রাখছো সেটা তোমার জানার প্রয়োজন পড়তো, কিন্তু ক্লাউডে তথ্য জমা রাখলে যে কোথায় জমা হচ্ছে, কীভাবে জমা হচ্ছে এই সম্পর্কে তোমার কিন্তু কোনো চিন্তা করার প্রয়োজন পড়ে না। তো এটাই হচ্ছে মূলত যে ক্লাউড কম্পিউটিং। তো মিস্টার এক্স এই ক্লাউড কম্পিউটিংটাই ব্যবহার করেছিল। তো এরপর ঘ নম্বরে বলছে যে মিস্টার এক্স এর কোন কোন কাজে কী ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করো। ঘ নম্বর যে প্রশ্নটা আছে সেখানে হচ্ছে যে মিস্টার এক্স কোন মোড ব্যবহার করেছিল এবং মেথড কোন মেথডে তিনি ডেটা ট্রান্সমিট করেছিল, ডেটা ট্রান্সফার করেছিল সেই সম্পর্কে আলোচনা করেছিল। তো ডেটা ট্রান্সমিশন যে মোড আছে সেটা আমরা জানি, আর যে ডেটা ট্রান্সমিশন মেথড আছে সেই সম্পর্কে আমরা জানি। তো প্রথমে আমরা জানি যে মেইল থেকে যে সার্ভারে যে ডেটার আদান প্রদান সেখানে যে ডাউনলোড করতে হয় সেই যে পদ্ধতি আছে সেটা কিন্তু যে হাফ ডুপ্লেক্স মোড, সেটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স মোড। অর্থাৎ মিস্টার এক্স কিন্তু হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করে কিন্তু ডেটার আদান প্রদান করেছিল। তো হাফ ডুপ্লেক্স মোড আমরা জানি যে ডেটা উভয় দিকে ট্রান্সমিট হতে পারে, কিন্তু একই সময় এবং একই সাথে সে ট্রান্সমিট হতে পারবে না। অর্থাৎ কোনো ডেটা ট্রান্সমিট হবে, শেষ হবে, তারপরে কিন্তু ডেটা আবার আসতে পারবে। তো এটাই ছিল হাফ ডুপ্লেক্স মোড। এবং এখানে যে মেথড আছে এখানে কিন্তু কয়েক প্রকার মেথডই আছে। যেমন প্রথমে যে মেথডটা আছে যে ওয়েব ব্রাউজারে যে অ্যাড্রেস বারে যদি কোনো কিছু লেখা হয়, তো ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে যদি কোনো কিছু লিখতে হয় আমাদের নিশ্চয়ই কোনো একটা অ্যাড্রেস লেখার ক্ষেত্রে কিবোর্ড ব্যবহার করতে হয়। তো কিবোর্ড থেকে যখন কম্পিউটারে যখন ডেটা যাবে, তো সেখানে কিন্তু আমাদের যে অ্যাসিনক্রোনাস যে পদ্ধতি আছে, যে ডেটা কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হবে। তো এখানে মূলত অ্যাসিনক্রোনাস পদ্ধতিটা ব্যবহার করা আছে। তো অ্যাসিনক্রোনাস পদ্ধতিটা হচ্ছে যে পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। অর্থাৎ একটা ডেটা যাবে, তারপর একটা ডেটা যাবে, যে বিভিন্ন লেটার আছে ABCD, তুমি একটা ক্যারেক্টার প্রেস করবে, তারপর আরেকটা ক্যারেক্টার যাবে এবং তাদের মাঝে যে বিরতি আছে সেই বিরতি কিন্তু সমান নাও হতে পারে। এবং সেখানে আমরা জানি অ্যাসিনক্রোনাসে কিন্তু স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন পড়ে, আবার কিন্তু কোনো স্টোরেজ ডিভাইসের প্রয়োজন পড়ে না। তারপরে সময়টা কিন্তু বেশি লাগে, ডেটা ট্রান্সফার হারটাও কিন্তু কম। তো এরপরে এখানে আরও একটা মেথড কিন্তু আছে যে মেইল থেকে যে সার্ভার, এখানে যে পদ্ধতিটা আছে মেইল থেকে যদি সার্ভারে যে ডেটা ট্রান্সফারের আদান প্রদান, নিশ্চয়ই আরেকটা সার্ভার থেকে বা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যখন ডেটা ট্রান্সমিট হয় সেখানে কিন্তু আমরা জানি যে ডেটাগুলো কিন্তু সিনক্রোনাস পদ্ধতিতে যাবে, সেখানে কিন্তু ডেটাগুলো ব্লক আকারে ট্রান্সমিট হবে। তো এখানে যে মেথডটা আছে সেটা হচ্ছে সিনক্রোনাস মেথড। তাহলে আমাদের দুটো মেথড পেলাম, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং দ্বিতীয় যে পদ্ধতি আছে
সেটা হচ্ছে সিনক্রোনাস। তো সিনক্রোনাস পদ্ধতি আমরা জানি যে পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয় সেটাই হচ্ছে কিন্তু সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। এবং এখানে কিন্তু স্টোরেজ ডিভাইসের প্রয়োজন পড়ে এবং ডেটাগুলো কিন্তু ব্লক আকারে ট্রান্সমিট হয় এবং এদের একটা ব্লক থেকে আরেকটা ব্লকের যে মাঝের যে বিরতি সেই বিরতিটা কিন্তু সমান হয়। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কিন্তু সময় কিন্তু সমান নাও হতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সময়টা সমান হবে এবং ডেটা ট্রান্সফার রেট বা তার যে দক্ষতা সেই দক্ষতাও কিন্তু সিনক্রোনাসের অ্যাসিনক্রোনাস থেকে বেশি। তো এটা ছিল ঘ নম্বরের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জানলাম। তো তোমরা এই প্রশ্নগুলো দেখবে, খুব ভালো করে দেখবে এবং আমি তোমাদের বারবারই বলি যে তোমরা বিভিন্ন সোর্স থেকে যে টেস্ট পেপার বা নেট থেকে বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন আছে এগুলোই তোমরা এখন দেখবে, কারণ তোমাদের কিন্তু যে পাঠ্য বইয়ের যে বিষয় আছে সেগুলো কিন্তু আমি শেষ করে দিয়েছি। এখন তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি প্রশ্ন সমাধান করা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।